সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 11-এর বিন্যাস এবং সমবায়ের চ্যাপ্টার স্টার্ট করব। তোমরা অনেকেই অনেকবার ধরেই বলছিলে বিন্যাস সমবায়ের চ্যাপ্টার স্টার্ট করার জন্য, তাই আজকে আমরা বিন্যাস সমবায় চ্যাপ্টার শুরু করব এবং প্রথমে বিন্যাস পড়ব, তারপর সমবায় পড়ব এবং প্রত্যেকটা জিনিস আমরা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা জিনিস সম্পূর্ণরূপে বুঝে পড়ব। তাই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি বিন্যাস সমবায়ে তোমরা যে যে জায়গাগুলো তোমাদের অসুবিধা হবে সেই জায়গাগুলো আমি ক্লিয়ার করে দিতে পারবো। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা হোক। এর আগেও আমরা বিন্যাস সমবায়ের একটি ক্লাস, যেখানে বিন্যাসের দুটো ক্লাস করা হয়েছিল, সেটা তোমরা দেখতে পারো। এই ভিডিওর আই বাটনে আমি দিয়ে দেবো। সেখানেও বিন্যাসের পুরো চ্যাপ্টারটা বুঝিয়ে দেওয়া হয়েছিল বোর্ডে। তো আজকে আরও একবার ভালোভাবে খাতায় বুঝিয়ে দেবো। আশা করি তোমাদের এই ক্লাসটা খুব ইউজফুল হবে। দেখো, প্রথমেই আমরা দুটো উদাহরণ ভালোভাবে বুঝে নেব। দুটো উদাহরণের মাধ্যমে আমরা দুটো জিনিস শিখব। তার আগে বলি যে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে সজ্জা বা সাজানো আর নির্বাচন, এই দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমটায় আমরা একটা সজ্জা বা সাজানোর উদাহরণ দেবো অঙ্কের ক্ষেত্রে, এবং তারপরে একটা অঙ্কের ক্ষেত্রে নির্বাচনের উদাহরণ দেবো। তারপর আমরা প্রকৃত বিন্যাস সমবায়ের সংজ্ঞায় আসবো। প্রথমে একটা উদাহরণ দেখো, তোমাদের প্রত্যেকেরই সৌরেন্দ্রনাথ দের বই আছে। সেই এসএন দের বইয়ের বিন্যাস সমবায় চ্যাপ্টার খুললেই এই উদাহরণটা দেখতে পাবে। সেটাই আমি বুঝিয়ে দিচ্ছি কি বলতে চাইছে। দেখো, প্রথমে সূচনা বা ইন্ট্রোডাকশানে দেওয়া আছে একটি উদাহরণ দেওয়া আছে, দেখবে তোমরা যে 2, 3, 4 এই তিনটে অঙ্ক দ্বারা দুই অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করা যায়। অর্থাৎ এখানে 2, 3, 4 এই তিনটে অঙ্ক আছে। এই তিনটে অঙ্ক দ্বারা দুই অঙ্কের সংখ্যা আমরা কী কী তৈরি করতে পারি। আমরা খুব সহজেই দুই অঙ্কের সংখ্যা তৈরি করতে পারবো। 2, 3, 23, 3, 2, 32, 3, 4, 34, 4, 3, 43, 2, 4, 24, 4, 2, 42। কতগুলো সংখ্যা হলো? মোট 6টি। তাহলে আমরা তিনটে সংখ্যা দিয়ে তিনটে অঙ্ক দিয়ে 6টা দুই অঙ্কের সংখ্যা তৈরি করলাম। এখন ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এই 6টা দুই অঙ্কের সংখ্যা আমরা কিভাবে তৈরি করেছি। দেখো, দুই অঙ্কের সংখ্যার কিন্তু দুটো স্থান বলতে একটা হচ্ছে এককের ঘর, একটা হচ্ছে দশকের ঘর, যেটা আমরা গোদা বাংলায় ছোটো থেকে শিখে এসেছি। এখন এককের ঘরটাকে যদি একটা স্থান ধরা হয় আর দশকের ঘরটাকে যদি আরেকটা স্থান ধরা হয়, তাহলে দুই অঙ্কের সংখ্যার সর্বদা দুটো স্থান, একটা একক স্থান, একটা দশক স্থান। এখন এখানে দেখো কি করা হয়েছে। এখানে যে তিনটে অঙ্ক আছে, অর্থাৎ 2, 3, 4, এই তিনটে অঙ্ক থেকে দুটো দুটো করে অঙ্ক আমি তুলে নিয়ে সাজিয়েছি। এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা সজ্জা বা সাজানো। তো দুটো দুটো করে অঙ্ক আমি তুলে নিয়ে যত রকমভাবে সাজাতে পেরেছি, প্রত্যেকটার দ্বারাই একটা করে সংখ্যা, দুই অঙ্কের সংখ্যা তৈরি হয়েছে। আবার এটাকে এইভাবেও তোমরা ভাবতে পারো যে এই তিনটে অঙ্ক থেকে দুটো দুটো করে অঙ্ক আমরা তুলে নিয়ে এই দুটো স্থানে আমরা যত প্রকারে বসাতে পারবো, সেই তত প্রকার সংখ্যাটাই হচ্ছে দুই অঙ্কের সংখ্যা। যেমন দেখো, আমরা যদি এককের স্থানে 2 বসাই, দশকের স্থানে 3 বসাই, কী সংখ্যা পাবো? 32। একইভাবে যদি এককের স্থানে 3 বসাই, দশকের স্থানে 2 বসাই, 23 সংখ্যাটা পাবো। একইভাবে যদি আমি এককের স্থানে 3 বসালাম আর দশকের স্থানটা 4 বসালাম, 43 পেয়ে যাব। একইভাবে যদি আমি এককের স্থানে 4 বসাই আর দশকের স্থানে 2 বসাই, 24 সংখ্যাটা পেয়ে যাব। তার মানে আমি একক আর দশক এই দুটো স্থানে, অর্থাৎ দুটো জায়গায় এই তিনটে অঙ্ককে যত প্রকারে সাজাতে পারছি। তিনটে অঙ্কের মধ্যে প্রথম দেখো আমি 2টাকে এককের স্থানে বসিয়েছি, আবার তারপরে আমি 3টাকে একক স্থানে বসিয়েছি, তারপরে 4টাকে এককের স্থানে বসিয়েছি, 3টাকে আরও একবার এককের স্থানে বসানো হয়েছে। দশকের স্থানে প্রথমে 3কে বসানো হয়েছে, তারপর 2কে বসানো হয়েছে, 4কে বসানো হয়েছে। এইভাবে আমরা কিন্তু 6টা সংখ্যাই এখান থেকে তৈরি করতে পারবো। যেমন 2কে যদি আবার এককের স্থানে বসাই আর 4কে দশকের স্থানে বসানো হয়, 42 পাবো। একইভাবে তোমরা দেখতে পাবে যদি 4কে এককের স্থানে বসানো হয় আর 3কে যদি আমরা দশকের স্থানে বসাই, 34 পাবো। এইভাবে দেখো 6টা সংখ্যা কিন্তু আমরা এই দুটো স্থানে তিনটে অঙ্ককে যত প্রকারে বসিয়েছি, অর্থাৎ 6 প্রকারে বসাতে পেরেছি তিনটে অঙ্ককে দুটো স্থানে, এবং 6টা সংখ্যা পেয়েছি। অতএব আমার মূল বলার বিষয়টা হলো, এখানে তিনটে অঙ্ককে এই দুটো স্থানে যত প্রকারে বসানো গেল, অর্থাৎ 6 প্রকারে বসানো গেল, এই 6টা সংখ্যা আমরা এখান থেকে পেলাম। এবং এই প্রত্যেকটা সংখ্যাই কিন্তু এই দুটো দুটো করে সংখ্যা নিয়ে তার একটা সজ্জা তৈরি করা হলো, সাজানো হলো অ্যাকচুয়ালি। এবার আরেকটা উদাহরণ যদি আমরা ক্যালকুলেট করি, আরেকটা উদাহরণ যদি ডিসকাস করি, ধরো এটা 1 নম্বর উদাহরণ বললাম এতক্ষণ, এরপর 2 নম্বর উদাহরণ তোমাদেরকে বলছে যে ধরো এ, বি, সি এরা তিনটে মানুষ, তিনজন ব্যক্তি।
এই তিনজন ব্যক্তির মধ্যে থেকে দুজন দুজন করে নিয়ে আমাদেরকে যদি দল তৈরি করতে হয়, তাহলে আমরা কিভাবে দল তৈরি করব? প্রথম এ আর বিকে নিয়ে একটা দল তৈরি করব। এখন এ আর বিকে নিয়ে যে দলটা তৈরি হবে, আমি যদি পরের বারে বি আর এ কে নিয়ে দলটা তৈরি করি, তাহলে এই দুটো দল কিন্তু একই হবে। অর্থাৎ এ আর বিকে নিয়ে যে দলটা তৈরি হবে, বি আর একে নিয়ে সে একই দল হবে, কারণ সেই দলেতে এ আর বিই থাকছে। একইভাবে আমি যদি বি আর সিকে নিয়ে যেটা করব, সেটা কিন্তু সি আর বি একই দলকে প্রকাশ করবে। একইভাবে এ আর সিকে নিয়ে যেটা করব, সি আর এ কেও কিন্তু একই দল প্রকাশ করবে। দেখো এই উদাহরণটার ক্ষেত্রে এ কমা বি আর বি কমা এ, অর্থাৎ আমি যদি ক্রমটাকে পাল্টে দিই, অর্থাৎ প্রথমে এ শেষে বি, ক্রমটা পাল্টে প্রথমে বি শেষে এ করে দিই, দুটো কিন্তু পাল্টে যাচ্ছে না, একই জিনিসকে বোঝাচ্ছে, একই দলকে বোঝাচ্ছে। কিন্তু প্রথম উদাহরণটার ক্ষেত্রে দেখো ক্রমটা বদলে দিলে কিন্তু আমাদের সজ্জাটা বদলে যাচ্ছে, সংখ্যাটা বদলে যাচ্ছে। এখানে যেমন দেখো এককের স্থানে 2, দশকের স্থানে 3 বসিয়ে 32 পেয়েছি, ঠিক একইভাবে এককের স্থানে 3 আর দশকের স্থানে 2 বসালে সংখ্যাটা পাল্টে গিয়ে হয়ে যাবে 23। তাহলে প্রথম উদাহরণটার ক্ষেত্রে দেখো ক্রমটা কিন্তু কাজ করছে, অর্থাৎ কোন ক্রমে তুমি সাজাচ্ছ সেই ক্রমটা কাজ করবে। কিন্তু দ্বিতীয় উদাহরণটায় আমরা ক্রমটাকে কিন্তু কোনোরকমভাবে ব্যবহার করতে পারবো না, অর্থাৎ তুমি প্রথমে বসাও শেষে বসাও, জিনিসটা কিন্তু একই থাকবে। এইবার আমি বলি এই দুটো উদাহরণের তাহলে তোমরা মূল যে পার্থক্যটা পেলে সেটা হচ্ছে 1 নম্বর উদাহরণটায় ক্রম নিরপেক্ষ, 2 নম্বর উদাহরণটা হচ্ছে ক্রম সাপেক্ষ। 1 নম্বর উদাহরণটাকে বলা হয় বিন্যাস, আর 2 নম্বর উদাহরণটাকে বলা হবে সমবায়। আমরা যদিও বিন্যাসের চ্যাপ্টার শুরু করেছি, তবু সমবায়টা প্রথমে আমরা পার্থক্যটা বোঝানোর জন্য ভালোভাবে আলোচনা করে নিলাম। এরপর বিন্যাসের সংজ্ঞা। বিন্যাসের সংজ্ঞা বলতে গেলে কি বলা যায়, দেখো এই যে প্রথম উদাহরণটা পড়েছি, এখান থেকে আমরা বিন্যাসের সংজ্ঞা পেয়ে যাব। বিন্যাসের সংজ্ঞা বলছে কতকগুলি প্রদত্ত বস্তুর মধ্যে থেকে, যেমন এখানে 3টে প্রদত্ত বস্তু ছিল, তেমনি কতকগুলো প্রদত্ত বস্তু, সেটা 4টে হতে পারে, 5টা হতে পারে, 10টা হতে পারে, এন সংখ্যক বলে দিতে পারে, অর্থাৎ এনের মান যা খুশি হতে পারে। সেরকম কতগুলি প্রদত্ত বস্তু থেকে কয়েকটি বস্তু, মানে এখানে যেমন 2টো মাত্র বস্তু তুলে নেওয়া হয়েছিল, সেরকম কয়েকটি বস্তু অথবা সব কটা নিয়ে, মানে 2, 3, 4, এখানে যেমন 3টে বস্তুর মধ্যে থেকে যদি 3টে বস্তুই তুলে নিতাম, তাহলে আমরা 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে পারতাম। অর্থাৎ আমরা এই 3টে বস্তুর মধ্যে থেকে 2টো করে তুলে নিতে পারি, 1টা করে নিতে পারি, আবার 3টে করেও নিতে পারি। সেই রকম যে কোনো প্রদত্ত বস্তুর মধ্যে থেকে কয়েকটা অথবা সবগুলো নিয়ে যতভাবে আমরা সাজাতে পারি, সেই প্রত্যেকটা প্রকার সাজানোকে বা প্রত্যেকটা প্রকার সজ্জাকেই বলা হবে এক একটা বিন্যাস। যেমন এখানে আমরা কত প্রকারে সাজাতে পেরেছি, প্রত্যেকটাকে আমরা 6 প্রকারে সাজাতে পেরেছি। তাহলে এখানে এই প্রত্যেকটা প্রকারের এক একটা প্রকারকে আমরা বলবো বিন্যাস। ঠিক আছে, এরপরে আমরা যেহেতু সমবায়টাও একটু পড়ে নিয়েছি, তাই সমবায়ের সংজ্ঞাটাও এখান থেকে আমরা জেনে নেব। সমবায়ের সংজ্ঞাটা বলছে যে কতকগুলি প্রদত্ত বস্তু থেকে কয়েকটি বা সবগুলি, অর্থাৎ এখানে যেমন 3টে বস্তুর মধ্যে থেকে 2টো করে নিয়ে নির্বাচন করা হয়েছে, দল তৈরি করা হয়েছে। এখানে 3টের মধ্যে থেকে 3জনকে নিয়েও দল তৈরি করা যেত, সেক্ষেত্রে একটাই দল তৈরি হতো। তো সেই হিসাবে সংজ্ঞা বলছে কতগুলি প্রদত্ত বস্তু থেকে কয়েকটি বা সবগুলি একসঙ্গে নিয়ে যতগুলো দল তৈরি করা যাবে। এখানে আমরা দল তৈরি করেছি, ঠিক সেইভাবে যতগুলো দল তৈরি করা যায় বা গঠন করা যায় তাদের এক একটিকে, অর্থাৎ এখানে এই এক একটি দলকে বলা হবে সমবায়। ঠিক আছে, তাহলে প্রথম আগে বিন্যাস সমবায়ের ধারণাটা ক্লিয়ার হবে, তারপরে আমরা বিন্যাস সংক্রান্ত সূত্রাবলীতে যাব। দেখো এবার আসছি বিন্যাস সংক্রান্ত সূত্রাবলী। প্রথম যে সূত্রটা পড়বো সেটা হচ্ছে বিন্যাসের সংযোজনের মূলনীতি বলা হয় এই সূত্রটাকে। এটাও তোমরা সৌরেন্দ্রনাথ দের বইতে পেয়ে যাবে। তো সংযোজনের মূলনীতি কি বলছে, যে ধরো কোনো একটি প্রক্রিয়া বা কোনো একটা কাজ, কোনো একটা কাজ যদি আমরা এম প্রকারে করতে পারি, ছোটো হাতে স্মল এম প্রকারে করতে পারি, এবং এই কাজটা এম প্রকারে সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় আরেকটি প্রক্রিয়া যদি এন প্রকারে আমরা করতে পারি, প্রথম একটা কাজ এম প্রকারে এবং দ্বিতীয় আরেকটা কাজ যদি এন প্রকারে সম্পন্ন করতে পারি, তাহলে এই দুটো কাজ আমরা মিলিতভাবে এম ইন্টু এন প্রকারে সম্পন্ন করতে পারবো। একইভাবে যদি আরও এরকমভাবে কাজ করতাম যে একটা কাজ এম প্রকারে বিভিন্ন প্রকারে সম্পন্ন করা যায়, আরেকটা কাজ দ্বিতীয় আরেকটা কাজ এন বিভিন্ন প্রকারে সম্পন্ন করা যায়, তৃতীয় আরেকটা কাজ পি বিভিন্ন প্রকারে, চতুর্থ আরেকটা কাজ কিউ বিভিন্ন প্রকারে, এইভাবে আরও অনেক যদি কাজ থাকতো, তাহলে এই সবগুলো কাজ মিলিতভাবে একত্রিতভাবে আমরা কিন্তু সব কটাকে গুণ করে দেবো, দিয়ে এত প্রকারে আমরা মিলিত কাজটা করতে পারবো। এখন এই জিনিসটার একটা উদাহরণ আছে, এটাও তোমাদের বইয়েতেও আছে, দেখতে পাবে। ধরো বলছে ধর্মতলা থেকে একটা জায়গায় যাবে, অর্থাৎ ঠাকুরিয়া। ধরো ঠাকুরিয়া থেকে আমি ঠাকুরিয়াকে ডি দিয়ে চিহ্নিত করলাম, ধরো এটা ডি, ঠাকুরিয়া এখানে শুরু হচ্ছে। আর ঠাকুরিয়া থেকে ধর্মতলা ধরো
DH বললাম। তো ঢাকুরিয়া থেকে ধর্মতলা যাওয়ার 6টা বিভিন্ন পথ আছে, অর্থাৎ এই রকমভাবে আমি যদি টানি 2, 3, 4, 5টা, 6টা, অর্থাৎ ঢাকুরিয়া থেকে ধর্মতলা যাওয়ার 6টা বিভিন্ন রুট আছে। এইবার ধরো তুমি ঢাকুরিয়া থেকে তোমার ধর্মতলা যাওয়ার কথা যদি বলা হয়, তুমি 6টা বিভিন্ন রুটে যে কোনো একটা রুট দিয়ে যাবে, এবং তোমায় বলা হলো তুমি যখন ধর্মতলা থেকে আবার ঢাকুরিয়া ফিরে আসবে তখন তুমি 6টা রুটে যে রুটে গেছো সেই রুটটাকে বাদ দিয়ে অপর রুটে ফিরে আসবে। তোমাদের উদাহরণটা এখানে তাই বলা আছে। উদাহরণে বলা আছে ফিরে আসার সময় তুমি অন্য বাসে ফিরে আসো। অন্য বাসে ফেরার অর্থই হচ্ছে অন্য রুটে ফিরে আসা। অর্থাৎ তুমি যাচ্ছ, যাওয়ার সময় যাওয়াটা একটা কাজ, যখন তুমি আবার ধর্মতলা থেকে ঢাকুরিয়া ফিরছো ফেরাটার একটা কাজ। তাহলে যাওয়ার কাজটা তুমি কত প্রকারে সম্পন্ন করছো? ধর্মতলা থেকে ঢাকুরিয়া যাওয়ার কাজটা তোমার কাছে হাতে 6টা রুট আছে, 6টা রুটের যে কোনো একটা রুট দিয়ে তুমি 6 প্রকারই যেতে পারছো। 6টা রুটের যে কোনো একটা তুমি বাঁচতে পারো, অর্থাৎ তোমার কাছে 6টা অপশান রয়েছে। কিন্তু ফেরার সময় তুমি যে রুটটা গেছো সেই রুটটাকে বাদ দিলে তোমার হাতে অপশান থাকবে 5টা, অর্থাৎ তুমি বাকি 5টা রুটে তুমি আসতে পারো। অর্থাৎ ফেরার কাজটা, দ্বিতীয় কাজটা কিন্তু 5 প্রকারে সম্পন্ন হচ্ছে। তাহলে যাওয়া এবং ফেরা দুটো কাজ একত্রে সংযোজনের মূলনীতি অনুযায়ী 6 × 5 30 প্রকারে সম্পন্ন হবে। এই হলো সংযোজনের মূলনীতি, ঠিক আছে। এবার বিন্যাসের সবথেকে গুরুত্বপূর্ণ সূত্রটা আমরা জানবো। সেটা বলছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা নির্ণয়। আমরা সাধারণত কি করি, সূত্রটুকু পড়ে বেরিয়ে চলে যাই, যার ফলে আমরা যখন অঙ্ক করতে যাই, বিন্যাস সমবায়ের চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার, যখন অঙ্ক করতে যাব সূত্রগুলো কিভাবে এলো সেটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু বিন্যাস সমবায়ের অঙ্কগুলো করতে পারবো না। কারণ বিন্যাস সমবায়ের অঙ্কগুলো প্রত্যেকটারই একটা আলাদা আলাদা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, একই অঙ্ক কিন্তু বারবার আসবে না। তাই প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা বলে তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক নিজের থেকে যদি না বুঝে থাকো সূত্রগুলো করতে পারবে না। আর এই জায়গাতেই কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীদের অসুবিধা হয়। তাই প্রত্যেকটা সূত্র কিভাবে আসছে, কেন আমি করছি সেটা আগে ভালো করে বুঝে নাও, তারপরে দেখবে অঙ্কগুলো কিন্তু নিজেরাই করতে অনেকটাই পারবে। তাহলে প্রথমে আজকে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিন্যাসের মেন সূত্রটা বুঝবো। সেটা হচ্ছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে শুনবে, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা নির্ণয়। প্রথমেই আমরা মনে করব 1 নম্বর উদাহরণ। শুরুর সময় একটা উদাহরণ দিয়েছিলাম তোমাদেরকে, সেই উদাহরণটা আমি কি বলেছিলাম, যে 2, 3, 4 তিনটে অঙ্ক দ্বারা 2 অঙ্কের সংখ্যা কটা তৈরি হবে? আমরা পেয়েছিলাম মোট 6টা সংখ্যা তৈরি হবে। কি করে পেয়েছিলাম বুঝিয়ে দিয়েছি ওখানে, যে 3 অঙ্কের অর্থাৎ তিনটে অঙ্ককে আমরা 2 অঙ্কের সংখ্যার দুটো ঘর, সেই দুটো ঘরে আমরা যত প্রকারে বসাতে পারবো তিনটে অঙ্ককে, তত প্রকারে আমরা ততগুলো কিন্তু আমরা বিন্যাস পাবো এবং ততগুলোই আমরা সংখ্যা পাবো। সেই হিসেবে আমি দেখিয়েছিলাম। এখানে ঠিক ওই জিনিসটারই রিপিটেশন হবে। অর্থাৎ এখানে বলছে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু। ওখানে ছিল কি, তিনটে অঙ্কর মধ্যে থেকে দুটো করে অঙ্ক তুলে নিয়ে বসাতে হয়েছিল। এখানে nটা বস্তুর মধ্যে থেকে 8টা বস্তু তুলে নিয়ে বসাতে হবে। কোথায় বসাতে হবে দেখো, এখানে n সংখ্যক বস্তুকে মনে করো ওখানের nটা অঙ্ক, অর্থাৎ ওখানে তিনটে অঙ্ক ছিল 2, 3, 4, এখানে n সংখ্যক বস্তু মানে nটা অঙ্ক। আর r সংখ্যক বস্তু যেটা তুলে নেবে সেটাকে ভাবো r সংখ্যক স্থান। ঠিক এইভাবে ভাবো, এটা হচ্ছে প্রথম ঘর, এটা দ্বিতীয় ঘর, এটা তৃতীয় ঘর, এইভাবে ডট 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 করে চলতে থাকবে। এটা হচ্ছে rতম ঘর, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে rতম ঘর, rth ঘর। তাহলে এইভাবে 8টা ঘর আমি ঠিক করলাম। অর্থাৎ ওখানে ছিল দুটো স্থান মানে দুটো অঙ্ক বলে দুটো স্থান। এখানে 8 সংখ্যক বস্তু নেওয়া হচ্ছে মানে 8 সংখ্যক স্থান আমি আগে লিখে নিলাম। এবার আমি যদি বার করতে পারি যে এই n সংখ্যক বস্তু এই r সংখ্যক স্থানে কত প্রকারে আমরা সাজাতে পারবো, কত প্রকারে আমরা বসাতে পারবো, তাহলেই কিন্তু আমাদের n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যাটা বেরিয়ে যাবে, ঠিক ওই উদাহরণটার মতো। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা যদি আমাদের মেন এখন উদ্দেশ্য হচ্ছে এই r সংখ্যক ঘরে n সংখ্যক বস্তুকে কত প্রকারে আমরা সাজাতে পারবো। আমার হাতে এখন বস্তু কটা আছে, nটা। তাহলে nটা বস্তুর মধ্যে থেকে প্রথম ঘরে আমি একটা বস্তু নেবো, কত প্রকারে নিতে পারবো, হয় প্রথমটা নেবো, নয় দ্বিতীয়টা নেবো, নয় তৃতীয়টা নেবো। এইভাবে nটা বস্তুর মধ্যে থেকে n প্রকারেই কিন্তু আমি একটা বস্তুকে চয়েস করতে পারবো প্রথম ঘরে। প্রথম ঘরে একটা বস্তু বসিয়ে দিলাম, যে কোনো একটা হলো। হওয়ার পর আমার হাতে কটা বস্তু থাকছে, n-1টা বস্তু থাকবে। একটা বস্তু যেহেতু বসে গেছে, এই n-1টা বস্তু দ্বিতীয় ঘরে আমি কত রকম চয়েস করে বসাতে পারবো, ঠিক n-1 রকমভাবেই কিন্তু বসাতে পারবো। হয় একটা, প্রথমটা নয় দ্বিতীয়টা নয় তৃতীয়টা করে, নয় n-1তমটা। অর্থাৎ দ্বিতীয় ঘরটায় আমরা কিন্তু একটা বস্তু বসাবো n-1 প্রকারে। তারপরে আমার হাতে কতগুলো থাকবে, n-2টা। তৃতীয় ঘরটায় কিন্তু আমরা একইভাবে একটা বস্তুকে বসাবো n-2 প্রকারে।
এইভাবে চলতে 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 যখন আরের ঘরে আসবে, আরের ঘরে যখন আমরা আসবো তখন আমাদের হাতে কতগুলো বস্তু পড়ে থাকবে, এইটা মেন বার করার বিষয়। দেখো, প্রথম ঘরে আমাদের n সংখ্যক বস্তু বসেছে, দ্বিতীয় ঘরে n-1, তৃতীয় ঘরে n-2। এখান থেকে আমরা একটা সম্পর্ক পেতে পারি। দেখো, প্রথম ঘরে n সংখ্যক বস্তু, ঘরের সংখ্যা মানে r = এখানে 1, এটাই ধরো r = 2, এটাই ধরো r = 3। তাহলে এইটা হচ্ছে n আর -1 + 1। এটাই যদি হয় আমি n-1কে কীভাবে লিখতে পারবো? দেখো, এটা n-1 + 1 মানে -1 + 1 কেটে গেলে n থাকবে। n-1কে কীভাবে লিখতে পারবো? n r এর মান হচ্ছে 2, তাহলে -2 + 1। এটাকে আমরা লিখতে পারবো n, এখানে r এর মান হচ্ছে 3, -3 + 1। তাহলে প্রত্যেকটায় দেখো প্রথম n মাইনাস দিয়ে r এর মান মানে যততম ঘর তত +1 হচ্ছে। তাহলে r এর ঘরে আমাদের হাতে কতগুলো থাকবে? n মাইনাস কততম ঘর এটা? r -r +1। অর্থাৎ এই ঘরটাতে আমার হাতে পড়ে আছে n-r + 1টা বস্তু, এবং n-r + 1টা বস্তুকে আমরা এই একটা ঘরে একটা বস্তু আমরা কিন্তু n-r + 1 প্রকারে বসাতে পারবো, ঠিক যেমনভাবে আগেরগুলো বসিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে n সংখ্যক বস্তুর মধ্যে থেকে r সংখ্যক বস্তু প্রথম একটা বস্তুকে n প্রকারে, আরেকটা বস্তুকে n-1 প্রকারে, আরেকটা বস্তুকে n-2 প্রকারে, এইভাবে আরতম বস্তুটাকে আমরা আরতম ঘরে আমরা n-r + 1তম প্রকারে বসাতে পারলাম। এবার আমরা সংযোজনের মূলনীতি যেটা একটু আগেই শিখলাম সেটা থেকে কি বলতে পারি? যে প্রথম ঘরে একটা বস্তু বসানোর, ধরো এটা একটা আলাদা কাজ ধরলাম, প্রথম কাজ। দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজ হচ্ছে দ্বিতীয় ঘরে একটা বস্তু বসানো, তৃতীয় কাজ হচ্ছে তৃতীয় ঘরে একটা বস্তু বসানো, এইভাবে আরতম ঘরে একটা বস্তু বসানো হচ্ছে আরতম কাজ। তাহলে এই সবগুলো কাজ মিলিতভাবে কতগুলো উপায় হয়েছে? সংযোজনের মূলনীতি বলছে সবকটাকে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে n-2 ডট ডট করে আরও মাঝখানে আছে n-r + 1তম পর্যন্ত সবকটা গুণ। এইটা হচ্ছে মিলিত, এত প্রকারে আমরা 8টা ঘরে n সংখ্যক বস্তুকে বসাতে পারবো, এবং এটাই হয়ে যাবে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা। এবং এর একটা নাম দেবো আমরা, এর নাম দেবো n ছোটো হাতের ক্যাপিটাল P নিচে r, ক্যাপিটাল P ফর পারমুটেশন। যেহেতু এটা বিন্যাসকে প্রকাশ করছে তাই এখানে P দেবো। যখন তোমরা সমবায় পড়বে, সমবায়ের ইংরেজি হবে কম্বিনেশন, সেখানে C আসবে। তো NPR সমান এটা লেখা হয়, অর্থাৎ ভালোভাবে লিখলে NPR সমান n × n-1 × n-2 ডট 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 করে n-r + 1। এই হচ্ছে আমাদের বিন্যাসের মূল সূত্র NPR। অর্থাৎ যখন nটা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন বস্তু, এটা মাথায় রাখতে হবে। ভিন্ন কেন বলছি? কারণ এর পরের বস্তুগুলো সব ভিন্ন নাও হতে পারে, তারও সূত্র আসবে। এর ক্ষেত্রে শুধুমাত্র nটা বস্তু প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে r সংখ্যক বস্তুকে নিয়ে বিন্যাস করার সূত্র হচ্ছে এটা। এবার দেখো, এই n সংখ্যক বস্তু থেকে যদি আমরা সবগুলো বস্তু নিয়েই আমরা বিন্যাস করি, অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিচ্ছিলাম, r সংখ্যক বস্তু না নিয়ে আমরা যদি n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তু নিয়েই আমরা বিন্যাস করি, তার মানে হচ্ছে সবগুলো বস্তু নিয়েই আমরা বিন্যাস করছি। সেক্ষেত্রে আমরা বিন্যাসের সূত্রে শুধুমাত্র r এর জায়গায় n বসিয়ে দেবো, r এর জায়গায় n বসিয়ে দিলেই আমরা সবগুলো বস্তু, অর্থাৎ n সংখ্যক বস্তুর মধ্যে n সংখ্যক বস্তু নিয়েই বিন্যাসের সংখ্যাটা পেয়ে যাব। সেক্ষেত্রে কী হবে? প্রথমে এগুলো যেমন ছিল তেমনই থাকবে, n × n-1 × n-2 ডট 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 করে শেষকালের টার্মটা ছিল n-r, r এর জায়গায় n বসাবো +1। তাহলে আমরা দেখো কী পাবো, n × n-1 n-2 এইভাবে ডট 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 করে n কেটে যাবে, এটা থাকছে 1। তাহলে শেষ পদটা যদি 1 হয়, তার আগের পদটা নিশ্চয়ই এক ঘর আগে হবে, কারণ এগুলো সব এক এক করে কমে কমে যাচ্ছে। তার এক ঘর আগে হবে 2, তার এক ঘর আগে হবে 3, তার এক ঘর হবে 4। অর্থাৎ এটাকে আমরা উল্টে এইভাবে লিখতে পারি 1 2 3 ডট 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 করে n-1 × n, সেটা মানে হচ্ছে NPN। আবার এটা দেখো ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে এটা আর কিছুই নয়, গুণফল। কাদের গুণফল? না, 1 থেকে শুরু করে n পর্যন্ত n সংখ্যক প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল। 1 2 3 করে প্রথম nটা স্বাভাবিক সংখ্যার গুণফল। এই প্রথম nটা স্বাভাবিক সংখ্যার গুণফলকে আরেকটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় n ফ্যাক্টোরিয়াল। এইভাবে লেখা হয় n ফ্যাক্টোরিয়াল, বা n এরকম একটা এক্সক্লেমেটরি সাইন দিয়েও লেখা হয় n ফ্যাক্টোরিয়াল। এবার দেখো আমরা NPR সমান কি পেয়েছি? NPR মানে আমরা পেলাম n × n-1 × n-2 ডট ডট করে n-r + 1।
এখন এটাকে আমরা যদি ওপরটা এরকমভাবে লিখি n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট 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 করে n মাইনাস আর প্লাস ওয়ান, তারপরে আরও নিলাম n মাইনাস আর প্লাস ওয়ান থেকে এক কমলে হবে n মাইনাস আর, তারপরে হবে n মাইনাস আর মাইনাস ওয়ান। এইভাবে চলতে চলতে কোথাও না কোথাও একটা গিয়ে শেষ হবে। কোথায় শেষ হবে? ঠিক একে গিয়ে শেষ হবে, অর্থাৎ 3 2 শেষকালে 1। তাহলে আমি এক্সট্রা এখানে কি করলাম, এই কটা পদকে আমরা গুণ করলাম এখানে। তাহলে এটা ছিল না, যেহেতু ওপরে গুণ করেছে তাই নিচেতেও এটা দিয়ে গুণ করতে হবে। তাই নিচে হবে n মাইনাস আর ইন্টু n মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু ডট 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 করে 3 2 1। এবার তাহলে ওপরটা আমাদের আলটিমেটলি দাঁড়িয়ে যাচ্ছে কি n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ডট 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 করে শেষকালে আসছে 3 2 1। এখন এটা মানে হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল, অর্থাৎ আমরা একটু আগেই যেটা পেয়েছিলাম, দেখো এখানে যেটা পেয়েছিলাম ঠিক সেইটা কিন্তু চলে আসছে, অর্থাৎ 1 2 3 ডট ডট করে n পর্যন্ত, যেটাকে আমরা নাম দিয়েছিলাম ফ্যাক্টোরিয়াল n, সেটাই কিন্তু এখানে ওপরে চলে আসছে, তাই না? নিচেটায় দেখো n মাইনাস আর থেকে শুরু করে 1 পর্যন্ত গেছে, অর্থাৎ এখানে প্রথম n মাইনাস আর সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল দেওয়া আছে। তাহলে নিচেরটাকে আমরা কি লিখব আর ওপরেরটাকে আমরা কি লিখব দেখে নাও। উপরেরটা আমরা আগের সূত্র অনুযায়ী n ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো, কারণ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল n ফ্যাক্টোরিয়াল। নিচেটা হচ্ছে n মাইনাস আর সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল, তাই এটা হবে n মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তোমরা এভাবেও লিখতে পারো, আবার এই চিহ্নটা দিয়েও লিখতে পারো। তাহলে আমরা n পিআর মানে কি পেলাম? n পিআর মানে পেলাম কিন্তু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু একটা সূত্র এবং এগুলো মনে রাখতে হবে। এখন এখান থেকে আমরা জিরো ফ্যাক্টোরিয়ালের মান বার করব। দেখো জিরো ফ্যাক্টোরিয়াল বলতে কিছুই বোঝায় না, আদৌ কিন্তু সংজ্ঞার সাহায্যে জিরো ফ্যাক্টোরিয়ালের কোনো সংজ্ঞা দেওয়া যায় না, কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে জিরো ফ্যাক্টোরিয়ালের একটা মান বার করতে পারি। সেই মানটা কী হবে দেখো, এখানে যদি আমরা জানি যে এন পি এন, একটু আগেই আমরা দেখলাম এন পি এন মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, বার করে দেখিয়েছি। এখন এই এনপিআর এর যে সূত্রটা পেয়েছি, এখানে যদি আর এর জায়গায় এন বসানো হয় তাহলে কি পাবো? এন পি এন সমান এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, মানে এন ফ্যাক্টোরিয়াল বাই জিরো ফ্যাক্টোরিয়াল। আর বাঁ দিকটা আছে এনপিএন, আবার বাঁ দিকের এনপিএন এর মানটা আমি আগেই পেয়েছি এন ফ্যাক্টোরিয়াল, ডান দিকে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই জিরো ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে জিরো ফ্যাক্টোরিয়ালটাকে যদি আমি বাঁ দিকে উপরে নিয়ে চলে আসি, তো জিরো ফ্যাক্টোরিয়াল সমান এন ফ্যাক্টোরিয়াল বাই এন ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1। অতএব গাণিতিকভাবে আমরা কিন্তু জিরো ফ্যাক্টোরিয়াল সমান 1 পাচ্ছি, যদিও জিরো ফ্যাক্টোরিয়ালের কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই। বাস্তবে কিন্তু আমরা এর অস্তিত্ব খুঁজে পাবো না, গাণিতিক ভাষায় শুধুমাত্র এর মান 1 হয়। ওকে, এবার দেখো এনপিআর এই কথাটার অর্থ কী? এনপিআর এই কথাটার অর্থ হচ্ছে, এনপিআর মানে আমরা যখন ভেঙে দেখব তখন কি দেখতে পাচ্ছি না, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এইভাবে ডট 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 করে, যেহেতু নিচে আর আছে তাই এন মাইনাস আর প্লাস 1 পর্যন্ত গুণফল। তাহলে একইভাবে যদি 10p3 হয় তাহলে কি হবে? এখানে এনপিআর মানে আর সংখ্যক কিন্তু এনের কি বলছে না, পরস্পর এন থেকে আরম্ভ করে পরপর আর সংখ্যক অখণ্ড উৎপাদকের গুণফল এটা। তাহলে ঠিক একইভাবে এখানে আরের জায়গায় যদি 3 আর এনের জায়গায় 10 বসানো হয় তাহলে 10p3 মানে হবে 10 থেকে শুরু করে পরপর 10-এর 3টে উৎপাদকের গুণফল। 3টে উৎপাদকের গুণফল মানে 10 থেকে শুরু হচ্ছে মানে 10 বসবে প্রথম 10, তার পরের উৎপাদকটা হবে 10 ইন্টু 9, তারপরেরটা হবে 8, তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8 এই হয়ে যাবে কিন্তু 720 10p3-র মান। 10p3-কে আমরা এইভাবে বার করতে পারতাম, যেমন সূত্র পড়েছি যে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, সেটা করলেও একই উত্তর বেরোবে। 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, সেটা করলেও কিন্তু 720 বেরোবে। তাই শর্টে আমরা কিন্তু এইভাবে 10p3-কে এইভাবে 720 10 ইন্টু 9 ইন্টু 8 আকারে ভাঙতে পারবো। ঠিক আছে, আবার আরেকটা জিনিস লাস্ট বলে দিই, সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল মানে কি? এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডট 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 করে 3 2 1, এনটা উৎপাদকের গুণফল বা এনটা স্বাভাবিক সংখ্যার গুণফল। এখানে আমরা যদি এনটাকে ব্র্যাকেটে রাখি তাহলে এন মাইনাস ওয়ান থেকে শুরু করে এই যে পোর্শনটা থাকছে এটা হচ্ছে এন মাইনাস ওয়ানটা স্বাভাবিক সংখ্যার গুণফল, সেটাকে আমরা কিন্তু ফ্যাক্টোরিয়ালের নিয়ম অনুযায়ী লিখতে পারি এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে অ্যাকচুয়ালি এন ফ্যাক্টোরিয়াল মানে আমরা পাচ্ছি শুধু এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আবার এটাকে আরও এক লাইন ভাঙা যাবে, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, এবং এর পরের যে সূত্রগুলো আছে এর পরের ক্লাসে খুব সম্ভবত আগামীকালই তোমরা পেয়ে যাবে
তাই অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো এবং ভিডিওগুলোকে দেখতে থাকো, এবং অবশ্যই যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং আমাদের ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব শীঘ্রই জয়েন করো। তাহলে চলো আজকে এখানেই শেষ করলাম।